কি ছিল? A equal to L plus E. A equal to L plus OE, OE. মানে A equal to L plus OE এটা মানে কি, জিনিসটা কি জিনিস? Sir, asset plus liabilities plus কি বলে যে এটাকে? না, Asset is equal to asset liabilities equity. plus owner's equity. Owner security. asset equals to liabilities plus Liabilities owner's plus equity. owner security. মানে বলা হচ্ছে একটা কোম্পানির যে পরিমাণ অ্যাসেট আছে, অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি, যে পরিমাণ অ্যাসেট আছে সেটার ইকুইভ্যালেন্ট টু কোম্পানির যে পরিমাণ লায়াবিলিটিস আছে, মানে কোম্পানির অ্যাসেটের উপর সামবডি ক্যান ক্লেম, সেটা প্লাস কোম্পানির ওনার্স ইকুইটি। মানে ওনার্স ইকুইটি মানে হচ্ছে যে কোম্পানি তো আর নিজে নিজে তৈরি হয় নাই, কোম্পানি বেসিক্যালি ইজ ক্রিয়েটেড বাই এ গ্রুপ অফ ওনার্স, তাদের সত্ত্ব। এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো whenever কোনো একটা পার্টিকুলার ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ইম্প্যাক্ট করে, সেই ধরনের ট্রানজ্যাকশন গুলিকে আমরা রেকর্ড করব। ওই চ্যাপ্টারে আমরা মূলত ওই জিনিসটাই পড়েছিলাম যে আমরা কোনো একটা পার্টিকুলার ট্রানজ্যাকশন লাইক সেলস, পারচেজিং, তারপর হচ্ছে ওনার্স ড্রয়িং, অথবা হচ্ছে যে ওনার্স ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, প্রত্যেকটা জিনিস আমরা দেখে বুঝতে পারবো যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আই ইকুয়াল টু এল প্লাস ওই কোথায় কোথায় কোন ট্রানজ্যাকশনটা ইম্প্যাক্ট করে। এই জিনিসটা হচ্ছে একেবারে বেসিক। এই জিনিসটাই আমাদের পরবর্তী সবগুলি জায়গায় লাগবে। আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি এখন, এই চ্যাপ্টারও আমাদেরকে সেই প্রাথমিক ধারণাটা জানতে হবে। আমরা যদি ওই ইকুয়েশন অ্যানালিসিসটা যদি না বুঝতে পারি প্রপারলি, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টার গুলিতে আমরা মানে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। তো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যে থিওরিটিক্যাল আলোচনাটা আমরা করেছিলাম প্রথম ক্লাসে, কিন্তু আমরা হচ্ছে যে ম্যাথস গুলি হচ্ছে যে আমাদের করার কথা ছিল বাট আমরা করতে পারিনি। তো আজকে আমরা আবার শুরু করছি। এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, এই চ্যাপ্টারে বলা হচ্ছে যে আমরা এখানে পড়বো হচ্ছে যে অ্যাকাউন্টস, ডেবিটস এন্ড ক্রেডিটস, এই জিনিসগুলো কি, মানে এগুলি কিভাবে রেকর্ডিং প্রসেস। মানে আমরা বলছিলাম যে অ্যাকাউন্টিং ইজ দি প্রসেস অফ তিনটা জিনিস। কি কি? তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে অ্যাকাউন্টিং। কি কি ছিল অ্যাকাউন্টিং জিনিসটা? কি ছিল? তিনটা Sir, কাজের কথা বলা হয়েছিল। Sir, journal, ledger, trial balance এগুলো? না 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 না, অ্যাকাউন্টিং ইজ দি প্রসেস অফ আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং কমিউনিকেশন। খাতার মধ্যে স্যার তোলা আর কি। আমরা হচ্ছে যে ইংলিশ টার্মস গুলি ইউজ করার প্র্যাকটিস করি আস্তে আস্তে। তো বলা হচ্ছে ইজ দি প্রসেস অফ collection, processing and reporting. is the process of identification, recording and communication of economic events. Identification একটা কাজ, তারপর হচ্ছে রেকর্ডিং। Identification মানে হচ্ছে there can be so many economic events, but the company will record the kind of events যেটা হচ্ছে তার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ইম্প্যাক্ট করে। মানে এটা হচ্ছে you will have to identify যে তুমি কোনটা রেকর্ড করবা as an accountant and কোনটা বাদ দিবা। তো ফার্স্ট কাজ হচ্ছে এটা। ওইটার জন্য আমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারের বেসিকটা বুঝতে হবে যে আমরা কোন অ্যাকাউন্টিং ইভেন্টস গুলিকে, ইকোনমিক ইভেন্টস গুলিকে কনসিডার করব, আমার কোম্পানির জন্য কোন ইকোনমিক ইভেন্টস গুলিকে আমি কনসিডার করব না। মানে ইট ইজ দি প্রসেস অফ আইডেন্টিফিকেশন। তারপর হচ্ছে ইকোনমিক ইভেন্টস গুলিকে রেকর্ড করতে হবে, রেকর্ডিং প্রসেস। আমরা আসলে এখন চ্যাপ্টার 2 তে রেকর্ডিং প্রসেসটা পড়বো, মানে রেকর্ডিংটা কিভাবে করা হয়, হাউ টু রেকর্ড দি ইকোনমিক ইভেন্টস। দেন থার্ড স্টেজ হচ্ছে প্রসেস অফ কমিউনিকেশন। আমাদের অ্যাকাউন্টিং ইভেন্টস গুলিকে রেকর্ড করার পরে সেটা আমরা কিভাবে কমিউনিকেট করবো, আমাদেরকে কেন কমিউনিকেট করতে হয় অ্যাকাউন্টিং ইভেন্টস গুলি, আমরা গত ক্লাসে ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম। এই ইভেন্টস গুলিকে কমিউনিকেট করা হয় কেন? দেয়ার মাস্ট বি সাম ইউজার্স যারা বেসিক্যালি ডিসিশন মেক করে বেসড অন দি অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা যে ইনফরমেশন, যে ট্রানজাকশন গুলিকে রেকর্ড করেছি সেটাকে আমরা কমিউনিকেট করবো টু দি স্টেক হোল্ডার্স। ডিফারেন্ট কাইন্ড অফ স্টেক হোল্ডার্স থাকতে পারে। আমরা বলছিলাম দেয়ার ক্যান বি internal users as well as external users. কারা ইন্টারনাল ইউজার আর কারা এক্সটার্নাল ইউজার মনে আছে? আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইন্টারনাল ইউজার কারা? ম্যানেজার্স হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার্স যারা বা ফিনান্স ডিরেক্টরস যারা, তারা হচ্ছে ইন্টারনাল। ইউজার, ইনভেস্টর, ক্রেডিটরস, তারপরে এক্স্যাক্টলি ইনভেস্টরস, ক্রেডিটরস, এই দুইটাই হচ্ছে স্যার এক্সটার্নাল। ইনভেস্টরস, ক্রেডিটরস হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউজার। ধরো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর, সে কি আমার ইন্টারনাল ইউজার হবে নাকি এক্সটার্নাল ইউজার হবে? এক্সটার্নাল স্যার। Sir, external. এক্সটার্নাল ইউজার। হ্যাঁ, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, সে কি ইন্টারনাল হবে নাকি এক্সটার্নাল ইউজার হবে? এক্সটার্নাল ইউজার। কাস্টমার এক্সটার্নাল এক্সটার্নাল ইউজার।
তার মানে You- হচ্ছে যে আমি যখন অ্যাজ এ ইনভেস্টর হব, মানে আমি কোন একটা কোম্পানিকে ইনভেস্ট করব কিনা, তখন আমাকে দেখতে হবে যে ওই কোম্পানির হেলথ রিপোর্টটা কেমন। আমাদের অ্যাকাউন্টিং বেসিকলি যে রিপোর্ট গুলি প্রোভাইড করতেছে, যেগুলিকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, লাইক ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে কোনো একটা কোম্পানিতে কোনো ইনভেস্টমেন্টে যাবেন বা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করবেন, তখন আপনাকে দেখতে হবে যে ওই কোম্পানির হেলথ রিপোর্টটা কেমন, এটার প্রফিটে আছে নাকি লসে আছে। এটার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট দেখতে পারবো যে এই কোম্পানির আসলে ওনার স্টেক কেমন, এটা কি আসলে নাম সর্বস্ব কোম্পানি নাকি এটার মধ্যে এটার সেট ইকুইটি, সেট লায়াবিলিটি প্রপারলি ব্যালেন্স ওয়েতে আছে। তো এই হেলথ রিপোর্টের এই ডেটাগুলি আসলে আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমিউনিকেট করে। অ্যাজ এ ইন্টারনাল ইউজার আমাদেরকে ডিসিশন মেক করতে হেল্প করে, লাইক অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ চেয়ারম্যান, অ্যাজ এ মার্কেটিং হেড অফ মার্কেটিং, সবাইকে এই ইনফরমেশন গুলি লাগতে হয় ফর মেকিং ডিসিশনস ইন দেয়ার পার্টিকুলার এরিয়াস। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এন এক্সটার্নাল ইউজার, লাইক ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তার এই কোম্পানি হেলথ স্ট্যাটাসটা দরকার হয় যাতে করে সে বুঝতে পারে যে সে এই কোম্পানি থেকে আমি কি পরিমাণ ট্যাক্স পাচ্ছি, কোনো কারণে সে আমাকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিনা। এটা হচ্ছে যে কমিউনিকেশনের, মানে এটার মেইন, মানে আমি কেন করছি, কেন আমি রেকর্ড করব, কেন আমি কমিউনিকেট করবো, সেই জন্য মানে তার বোঝা যাচ্ছে যে দেয়ার আর সার্টিন ইউসেজ, মানে দেয়ার আর সার্টিন ইউজার্স, দে নিড টু টেক ডিসিশন বেসড অন দি রিপোর্টস প্রোভাইডেড বাই দি অ্যাকাউন্টেন্টস। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে জাস্ট নেক্সট কাজ। প্রথম কাজ ছিল আইডেন্টিফিকেশনের কাজ, এখন আমরা পড়বো হচ্ছে রেকর্ডিং, যে আমরা কিভাবে রেকর্ড করবো। বলা হচ্ছে যে এখানে রেকর্ড করার কিছু স্টেজেস আছে, তো সেটাই আমরা এখানে দেখবো যে কিভাবে রেকর্ড করা। রেকর্ড করার প্রথম স্টেজ কোনটা বলছিলাম আমরা? ফার্স্ট স্টেজ Journal. হচ্ছে টু মেক জার্নাল। জার্নালস। জার্নাল করা, জার্নাল করা মানে জার্নাল করা জিনিসটা কি আমরা একটু পরে দেখবো। জার্নাল করার পরবর্তী কাজ হচ্ছে লেজার করা। লেজার করার পরবর্তী কাজ হচ্ছে মানে ট্রায়াল ব্যালেন্স। এই কাজগুলি হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, প্রথমে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট জিনিসটা কি। অ্যাকাউন্ট আমাদের যেমন ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, ব্যাংক অ্যাকাউন্ট আমরা যখন স্টেটমেন্ট নিই তখন কি দেখে অ্যাকাউন্টের মধ্যে, বলেন তো? ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে যখন আমরা স্টেটমেন্ট নিই তখন দেখবেন যে আপনি সারা বছর কতবার উইথড্র করেছেন, মানে ক্যাশ উইথড্র করেছেন কয়বার, কয়বার চেকে জমা দিয়েছেন, কয়বার টাকা উইথড্র করেছেন, জমা দিয়েছেন, কোথায় কোথায় ট্রানজাকশন করছেন, সব কিছু আপনার নামে ডেবিট ক্রেডিট আকারে দেখবেন লেখা থাকে, একটা স্টেটমেন্ট প্রোভাইড করে, মানে ইট গিভস ইউ এ সামারি অফ ইউর ট্রানজাকশন। ঠিক একইভাবে একটা কোম্পানির মানে টোটাল 3 ধরনের অ্যাকাউন্ট আছে, একটাকে বলা হচ্ছে অ্যাসেট, একটাকে বলা হচ্ছে লায়াবিলিটিস, আর একটাকে বলা হচ্ছে ওনার্স ইকুইটি। এই অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি যে অ্যাকাউন্ট গুলো আছে তাদের আন্ডারে অনেকগুলি আইটেমস আছে, লাইক ক্যাশ, ওনার্স ক্যাপিটাল, তারপর হচ্ছে নোটস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই ধরনের অনেকগুলি নাম আছে, এগুলোকে অ্যাসেট আইটেম বলি। তারপর হচ্ছে লায়াবিলিটি আইটেমস আছে, ওনার্স ইকুইটি আইটেমস আছে। এই আইটেমস গুলি ইনক্রিজ এবং ডিক্রিজ ওভার এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এই রেকর্ড করাকে বলা হচ্ছে যে, রেকর্ড করা হচ্ছে যে অ্যাকাউন্টস। এক একটা অ্যাকাউন্টস মানে ক্যাশ অ্যাকাউন্ট বেসিক্যালি রিপ্রেজেন্টস দি ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ দি ক্যাশ অ্যাকাউন্টস, মানে ক্যাশ ট্রানজাকশন। ঠিক একইভাবে অ্যাকাউন্ট রিসিভেবল, তার সারা বছর আপনি অ্যাকাউন্ট রিসিভেবল কেমন ইনক্রিজ করলো কেমন ডিক্রিজ করলো সেটার একটা সামারি দিচ্ছে, মানে সামারি একটা স্টেটমেন্ট দিচ্ছে। ঠিক আছে, নোটস পেয়েবল নামক একটা অ্যাকাউন্ট আছে, ওইটা হচ্ছে নোটস পেয়েবল কতবার ইনক্রিজ করলো কতবার ডিক্রিজ করলো সেটার একটা রিপোর্ট আপনাকে প্রোভাইড করে, এটাই হচ্ছে অ্যাকাউন্ট। যে বলছে রেকর্ড অফ ইনক্রিজেস এন্ড ডিক্রিজেস ইন স্পেসিফিক অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ওনার সিকিউরিটি। মানে ওনার সিকিউরিটি এই 3টা আইটেমের মধ্যেই হচ্ছে সব আইটেম বিলংস করে আর কি। বলা হচ্ছে যে অ্যাকাউন্টের একটা পাশকে বলা হচ্ছে ডেবিট, আর একটা পাশকে বলা হচ্ছে ক্রেডিট। লেফট সাইডকে বলা হচ্ছে ডেবিট আর রাইট সাইডকে বলা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা আচ্ছা ডবল এন্ট্রি সিস্টেম এখানে বলা হচ্ছে যে আমরা যে রেকর্ডিং প্রসেসটা করব, এই রেকর্ডিং বেসিক্যালি ইট ইজ ডান থ্রু বাই ফলোইং এ পার্টিকুলার স্টাইল, যেটাকে বলা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেম বলতে বোঝাচ্ছে যে তুমি একটা পার্টিকুলার ইকোনমিক ইভেন্টকে রেকর্ড করবা বাই ডেবিটিং এ পার্টিকুলার অ্যাকাউন্ট, at least a particular account, and creating another account. একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে মিনিমাম একটা অ্যাকাউন্ট, মিনিমাম মানে একটা হইতে পারে, এর বেশি অ্যাকাউন্টকে ডেবিট করা যাবে। ঠিক একইভাবে একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে অথবা এর বেশি অ্যামাউন্ট অ্যাকাউন্টকেও ক্রেডিট করা যাবে। বাট সবসময় সাম অফ ডেবিট, মানে ডেবিটের যে পরিমাণ
এবং ক্রেডিটের যে পরিমাণ সবসময় সমান হবে, যেই কারণে এটা হিসাব সমীকরণ সবসময় একটা ব্যালেন্সড ওয়েতে ইম্প্যাক্ট করবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল কথা, আমরা একটু পর যখন ট্রানজাকশন গুলি রেকর্ড করতে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম জিনিসটা কি। যে প্রত্যেকটা ডবল এন্ট্রি মানে হচ্ছে প্রত্যেকটা রেকর্ডের জন্য দেয়ার মাস্ট হ্যাভ মিনিমাম টু সাইড, একটা হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট। রেকর্ড করার সময় আমরা শুধুমাত্র কোনোভাবে রেকর্ড করবো না যে শুধুমাত্র একটা অ্যাকাউন্টকে ডেবিট করেই অ্যাকাউন্টে রেকর্ড করা যাবে। রেকর্ড করতে হলে মিনিমাম আপনাকে একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। মিনিমাম বলতেছি, মিনিমাম মানে হচ্ছে একটা হতে পারে, বেশিও হতে পারে, বাট it must be at least one debit account and at least credit account. আচ্ছা, এটা আমরা একটু পরে রেকর্ড করার সময় দেখতে পাবেন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটুকু সেটা হচ্ছে যে আমরা যে ডেবিট ক্রেডিট রেকর্ড করব, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো আর কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, এটাই হচ্ছে এখন আমাদেরকে জানতে হবে। ওইটা আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকে জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, খুবই সহজ। যে কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে অ্যাকাউন্ট বেসিক্যালি রিপ্রেজেন্ট কি করতেছে, অ্যাকাউন্ট কি করে বলেন তো, অ্যাকাউন্ট কি করে বলছিলাম একটু আগে? ইনক্রিজিং এবং ডিক্রিজিং জিনিসটাকে রেকর্ড করতেছে নাকি? জি স্যার। ইনক্রিজ এবং ডিক্রিজ অফ পার্টিকুলার আইটেমস বিলং টু আইদার অ্যাসেট অর লায়াবিলিটিস অর ওনার সিকিউরিটি। আচ্ছা, আমাকে কয়েকটা অ্যাসেট আইটেমস এর নাম বলেন তো। অ্যাসেট আইটেমস কি কি হতে পারে? নগদ, স্যার ক্যাশ, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে আমরা কিছু আইটেমস পেয়েছি, ক্যাশ, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর হচ্ছে যে ল্যান্ড, প্রপার্টিজ, তারপর আর কি বলছেন একজন? ইকুইপমেন্ট, রাইট, হ্যাঁ। তারপর হচ্ছে আর কি হতে পারে? অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলস, প্রিপেড ইন্স্যুরেন্স, ইনকাম রিসিভেবল, ইনকাম রিসিভেবল, মানে সব এই যত রকম জিনিস আছে, অনেক রকম নাম আছে, সবগুলি হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্টস। তো আমরা বলছিলাম যে অ্যাকাউন্টস বেসিক্যালি ইনক্রিজ এবং ডিক্রিজ কে রেকর্ড করে, আর আমাদের ডবল এন্ট্রি সিস্টেম বলতেছে যে তুমি যখন কোনো একটা পার্টিকুলার ট্রানজাকশনকে লিপিবদ্ধ করবা, মানে রেকর্ড করবা, তোমাকে একটা পার্টিকুলার অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, মিনিমাম একটা পার্টিকুলার অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। এখন আমরা দেখব যে কোন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করব, ওইটা ডিটারমাইন করতেছে ওই পার্টিকুলার অ্যাকাউন্টটা কি ইনক্রিজ হলো নাকি ডিক্রিজ হলো ওই পার্টিকুলার ট্রানজাকশন। আচ্ছা, অ্যাসেট রিলেটেড যত রকম অ্যাকাউন্টস আছে, যেমন এই ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবলস, ল্যান্ড, ইকুইপমেন্ট, অ্যাসেট টাইপের যে ধরনের অ্যাকাউন্টস গুলি আছে, এই অ্যাকাউন্টস গুলি যখন ইনক্রিজ হবে তখন সেটা সবসময় কি হবে, সেটা সবসময় ডেবিট হবে। বোঝা গেছে? সব ধরনের অ্যাসেট অ্যাকাউন্টস যখন ইনক্রিজ হবে, আমার ক্যাশ ওই পার্টিকুলার ট্রানজাকশন দ্বারা আমি দেখলাম যে ইনক্রিজ ইন ক্যাশ, কারণ আমরা তো ওইটা একটু ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি যে একটা পার্টিকুলার ট্রানজাকশন হিসাব সমীকরণের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোথায় কোথায় ইম্প্যাক্ট করছে। আমরা বললাম যে ধরেন আমি হচ্ছে রেভিনিউ আর্ন করেছি, $1000 রেভিনিউ সার্ভিস রেভিনিউ আর্ন করেছি, তাহলে এটা হিসাব সমীকরণে কোথায় কোথায় ইনক্রিজ করলো, কোথায় কোথায় ইম্প্যাক্ট করলো, এই জিনিসটা তো এখন আপনারা জানবেন। কোথায় কোথায় ইম্প্যাক্ট করছে বলেন তো? স্যার যে রেভিনিউ হচ্ছে, স্যার আমার ক্যাশ বেড়ে গেছে, রেভিনিউ বেড়ে গেছে, তো ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট, হ্যাঁ, ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তার মানে হচ্ছে যে সার্ভিস রেভিনিউ যখন $1000 আমি ক্যাশ পেয়েছি, আমি বললাম যে আমি এই ট্রানজাকশন থেকে বুঝতে পারতেছি এখন ইকুয়েশন অ্যানালাইসিস করে যে আমার ক্যাশ নামক একটা অ্যাসেট আইটেম ইনক্রিজ করেছে বাই $1000, রেভিনিউ নামক একটা অ্যাকাউন্ট ইনক্রিজ করেছে বাই $1000। এখন আমি সার্ভিস রেভিনিউকে কি ক্রেডিট করব নাকি ডেবিট করব, ক্যাশকে কি ডেবিট করবো নাকি ক্রেডিট করবো, এই ডেবিট ক্রেডিট করাটাই হচ্ছে আসলে জার্নাল করা, এটাই আমরা জানতে পারবো। তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারছি ক্যাশ নামক একটা জিনিস, একটা অ্যাকাউন্ট ইনক্রিজ করেছে। আমরা বলছি যে ক্যাশ অ্যাজ ওয়েল এজ ক্যাশের মতো যতগুলি অ্যাসেট আইটেমস আছে, সবগুলি আইটেমস যখন ইনক্রিজ করবে তখন সেটা হবে হচ্ছে ডেবিট। অ্যান্ড অপোজিট হ্যাপেন্স, যখন হচ্ছে ক্যাশ এবং এই ধরনের অ্যাকাউন্টস গুলি যখন ডিক্রিজ করবে তখন সেটা হবে হচ্ছে ক্রেডিট। যখন অ্যাসেট ইনক্রিজ করবে তখন কি হবে, কি বললাম? ডেবিট। Debit. স্যার অ্যাসেট ইনক্রিজ হলে স্যার ডেবিট হবে স্যার। হ্যাঁ, আর
যখন অ্যাসেট ডিক্রিজ করবে তখন হবে হচ্ছে যে ক্রেডিট। ক্রেডিট। ওকে, হ্যাঁ এটা আমাদের চলে গেল। তাহলে হিসাব সমীকরণে অ্যাসেটের আন্ডারে যত রকম আইটেমস আছে, এটা আমি যদি দেখি যে এটা ক্যাশ, ক্রেডিট স্যার। এটা অ্যাকাউন্ট রিসিভেবলস, এটা ইকুইপমেন্ট, ল্যান্ড, হোয়াটএভার, যখন এটা ইনক্রিজ করবে ডেবিট দিয়ে দিব, যখন এটা ডিক্রিজ করবে আমরা ক্রেডিট দিব। তার মানে জার্নাল এন্ট্রির আমরা প্রথম একটা পার্ট বুঝে গেলাম যে অ্যাসেট ধরনের আইটেমগুলিকে আমরা ডেবিট করবো নাকি ক্রেডিট করবো। নেক্সট কামস দি লায়াবিলিটিস। লায়াবিলিটিস অ্যাকাউন্টস কি কি হতে পারে, লায়াবিলিটির মধ্যে কি কি আইটেম আসতে পারে? নোটস পেয়েবল, অ্যাকাউন্টস Notes পেয়েবল, payable. নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যার Exactly. আনআর্নড সার্ভিস রেভিনিউ, Notes তারপরে হচ্ছে payable, ইন্টারেস্ট debt. পেয়েবল, স্যালারি এন্ড Exactly. ওয়েজেস Debt হতে পারে, debt. পেয়েবল। এক্স্যাক্টলি, আমি বলি নোটস পেয়েবল একটা আইটেম পেয়েছি, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল একটা অ্যাকাউন্টস, মানে পেয়েবল, এগুলো হচ্ছে আমার লায়াবিলিটিস, আমাকে দিতে হবে। তারপর হচ্ছে ইন্টারেস্ট, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, ইন্টারেস্ট পেয়েবল। হ্যাঁ, তারপর হচ্ছে যে আর কি বলেছিলেন আপনারা? স্যার আনআর্নড সার্ভিস Oh, yes. ডেট রেভিনিউ। হতে পারে। ডেপ্ট, হ্যাঁ আনআর্নড সার্ভিস রেভিনিউ, ডেপ্ট Exactly. হতে পারে। আনআর্নড সার্ভিস রেভিনিউটা হচ্ছে যে জিনিসটা কি বলেন তো, আনআর্নড সার্ভিস রেভিনিউ জিনিসটা স্যার কি? আমি কোনো একটা সার্ভিসের বিনিময়ে টাকাটা আগে নিয়ে ফেলছি, তো অনুপার্জিত ওইটা পরবর্তীতে আমার সার্ভিসটা ওদেরকে দিতে হবে স্যার, এটাই হচ্ছে Exactly. আনআর্নড আনআর্নড সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে যে আমি পেমেন্ট পেয়ে গিয়েছি, মানে আমি প্রোডাক্টের অর্ডার দিয়ে ইভেলে থেকে সে হচ্ছে প্রোডাক্ট দেওয়ার আগে সে টাকা আর্ন করে ফেলেছে, মানে নাও হি ইজ সাপোজ টু ডেলিভার দি প্রোডাক্টস, বাট এই যে এখন পর্যন্ত না দেওয়া পর্যন্ত এটা আমার জন্য একটা লায়াবিলিটিস। এটা হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। মানে আমি হচ্ছে বাড়ি ভাড়া আগে দিয়ে দিয়েছি, এখনো বাড়ি ভাড়াটা মানে আমি এখনো বাড়িতে থাকা হয় নাই, বা কোনো একটা পার্টিকুলার সার্ভিস পাওয়ার আগে আমি সার্ভিসের পেমেন্টটা করে দিয়েছি, তাহলে ওই পার্টিকুলার সার্ভিস অর প্রোভাইডার নাও ইজ লায়াবল টু প্রোভাইড অর ডেলিভার দ্যাট সার্ভিস। এটাকে বলছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। এটা হচ্ছে কোম্পানির জন্য একটা লায়াবিলিটিস। তাহলে এই ধরনের লায়াবিলিটিস অ্যাকাউন্টস যত রকম আছে, কোন একটা পার্টিকুলার ট্রানজাকশন আমরা যখন দেখব যে আমার এই ধরনের লায়াবিলিটিস গুলি আমার ওই পার্টিকুলার ট্রানজাকশনের মধ্যে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমি দেখতেছি যে লায়াবিলিটিস গুলো ইনক্রিজ করেছে। লায়াবিলিটিস গুলো যখন ইনক্রিজ করবে সেটা হচ্ছে অ্যাসেটের জাস্ট অপোজিট ইফেক্ট। অ্যাসেটের ক্ষেত্রে ইনক্রিজ হলে হতো ডেবিট, আর লায়াবিলিটিস এর ক্ষেত্রে লাইবিলিটির ক্ষেত্রে ইনক্রিজ হলে ক্রেডিট। হ্যাঁ, লায়াবিলিটি যখন ইনক্রিজ হবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। ক্রেডিট। আর লায়াবিলিটি যখন কমে যাবে, ডিক্রিজ করবে, তখন সেটা হবে হচ্ছে এখন ডেবিট স্যার। ডেবিট। মানে অ্যাসেট এন্ড লায়াবিলিটি হচ্ছে জাস্ট অপোজিট ডিরেকশন। অ্যাসেটের ক্ষেত্রে আমরা যখন অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে তখন আমরা দিলাম ডেবিট, অ্যাসেট যখন কমে যাচ্ছে তখন দিলাম ক্রেডিট। লায়াবিলিটিস এর ক্ষেত্রে লায়াবিলিটি যখন বৃদ্ধি পাচ্ছে তখন দিলাম ক্রেডিট, আর যখন কমে যাচ্ছে তখন দিলাম হচ্ছে ডেবিট। আচ্ছা, নেক্সট কামস ওনার্স ইকুইটি অ্যাকাউন্টস। ওনার্স ইকুইটির মধ্যে আমরা এটাকে যখন ব্রেকডাউন করি তখন আমরা কয়েকটা জিনিস পাই। কি কি পাই বলেন তো? ওনার্স ইকুইটির মধ্যে এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে কি কি পেয়েছি? ওনার্স ক্যাপিটাল, হ্যাঁ, ওনার্স ক্যাপিটাল একটা স্যার টার্ম ওনার্স পেয়েছি। ক্যাপিটাল, এক্সপেন্ডিচার, ওনার রেভিনিউ, ড্রয়িংস। আচ্ছা, ওনার্স ড্রয়িংস, রেভিনিউস, আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার। এক্সপেন্সেস। চার ধরনের আমরা এক্সট্রা ক্যাপিটাল, এক্সপেন্ডিচার, এই চার ধরনের আইটেম। এখানে এক্সট্রা ক্যাপিটাল কিছু নাই। ওনার্স ক্যাপিটাল একটা আইটেম, ওনার্স ড্রয়িং একটা আইটেম, ওইটাতে যুক্ত হবে স্যার। হ্যাঁ সবকিছু ওনার্স ফিগার। ওনার্স ক্যাপিটাল একটা আইটেম পেলাম, একটাই থাকবে। একটা অ্যাকাউন্ট। ওনার্স ড্রয়িং একটা অ্যাকাউন্ট, রেভিনিউজ একটা অ্যাকাউন্ট, এক্সপেন্ডিচার একটা অ্যাকাউন্ট। যখন আমরা দেখবো ওনার্স ক্যাপিটাল এই ধরনের কোনো আইটেমস, এই ধরনের অ্যাকাউন্টস যখন ইনক্রিজ করবে তখন সেটা হবে হচ্ছে ক্রেডিট, আর ওনার্স ক্যাপিটাল যখন ডিক্রিজ করবে তখন সেটা হবে হচ্ছে ডেবিট। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওনার্স ক্যাপিটাল আর রেভিনিউ হচ্ছে সেম ডিরেকশনে বিলং করে। রেভিনিউ ঠিক একইভাবে যখন ইনক্রিজ করবে তখন হবে হচ্ছে কি ক্রেডিট, আর রেভিনিউ যখন ডিক্রিজ করবে তখন হবে হচ্ছে ডেবিট। ওনার্স ক্যাপিটাল আর রেভিনিউ হচ্ছে সেম, যখন ইনক্রিজ করবে তখন ওরা হবে হচ্ছে ক্রেডিট, আর যখন ওরা ডিক্রিজ করবে তখন হবে হচ্ছে ডেবিট। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ওনার্স ক্যাপিটাল এবং রেভিনিউ ইনক্রিজ করলে হয় হ্যাঁ বলেন স্যার। নেট প্রফিট যদি ডিক্রিজ করে তাহলে তো নেট ক্ষতি হবে, ক্ষতি তো ডেবিট হয় না স্যার? হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই ডেবিট হবে। আমরা তো বলতেছি হচ্ছে যে ওনার্স ক্যাপিটাল এন্ড রেভিনিউ যখন ইনক্রিজ করবে তখন হবে হচ্ছে ক্রেডিট, আর যখন ডিক্রিজ করবে তখন হচ্ছে ডেবিট। আর ওনার ড্রয়িংস মানে হচ্ছে যে ওনার যখন টাকা ড্র করে ফ্রম দি কোম্পানি, ওনার্স ড্রয়িংস এন্ড এক্সপেন্ডিচার, সকল প্রকার এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার কি কি হতে পারে একটা কোম্পানির?
ধরুন স্যালারি, স্যার ওয়েজেস, স্যালারি হতে পারে, হ্যাঁ স্যালারি এন্ড ওয়েজ, র ম্যাটেরিয়াল, Yes. ইউটিলিটিস, র ম্যাটেরিয়ালস, Raw material, raw utility, স্যার এক্স্যাক্টলি যত প্রকার এক্সপেন্ডিচার আছে, এক্সপেন্ডিচার যখন ইনক্রিজ করবে তখন সেটা হবে হচ্ছে ডেবিট না ক্রেডিট। স্যার অ্যাডভার্টাইজিং Debit. কস্ট নিয়ে স্যার একটা কথা বলতে পারি স্যার? এক্সপেন্ডিচার হবে হচ্ছে ডেবিট, all এক্সপেন্ডিচার যখন expenses. ইনক্রিজ করবে তখন হবে হচ্ছে ডেবিট, একটা মিনিট, আর এক্সপেন্ডিচার যখন ডিক্রিজ করবে তখন সেটা হবে হচ্ছে ক্রেডিট। আমাদের কোনো একটা পার্টিকুলার ট্রানজাকশন আমরা তখন দেখবো যে আমাদের এক্সপেন্ডিচারটা ইনক্রিজ করতেছে, তখন আমরা ওই এক্সপেন্ডিচার ডেবিট করবো। ওনার্স ড্রয়িং বেড়ে যাচ্ছে, ডেবিট করবো। এক্সপেন্ডিচার কমে যাচ্ছে বা ওনার্স ড্রয়িংস কমে যাচ্ছে, আমরা এটাকে ক্রেডিট করবো। হ্যাঁ বলেন, ইশতিয়াক বা কে কিছু বলতে যাচ্ছিলেন? অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার নিয়ে স্যার, বলেন। স্যার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার নিয়ে স্যার বলতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় এই কোন একটা টিভি চ্যানেলকে বলে দিল এটা নিয়ে অ্যাডভার্টাইজ করতে, তখন স্যার 5 বছর বা 10 বছরের জন্য একটা চুক্তি করে দিয়ে দেয়, তখন এটা কি স্যার কি শর্ট টার্ম এক্সপেন্স হবে নাকি লং টার্মের, মানে এটা কি বিলম্বিত বিজ্ঞাপন যে এটা বলে ওইটার সাথে কিরকম হবে ওটা স্যার? এটা যখন আসবে ওই ধরনের ম্যাথস আমরা তখন ওটা নিয়ে আলোচনা করবো, আপাতত ওইটা নিয়ে আমরা না বলি। স্যার রয়্যালটি আর এর মধ্যে অ্যাডভার্টাইজিং এর পার্থক্য কি? হ্যাঁ, রয়্যালটি আর আর অ্যাডভার্টাইজমেন্ট এটার পার্থক্য কি? রয়্যালটি কি? রয়্যালটি তো হচ্ছে একটা কোম্পানির, মানে কি, রয়্যালটি হচ্ছে পণ্য সত্ত্ব যেটাকে বলা হয় আর রয়্যালটি মানে একটা ব্র্যান্ড ভ্যালু। আর অ্যাডভার্টাইজিং তো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যে কোনো প্রোডাক্টে যখন অ্যাডভার্টাইজমেন্ট করি। রয়্যালটি হচ্ছে একটা কোম্পানির জন্য অ্যাসেট, অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা এক্সপেন্ডিচার। অ্যাডভার্টাইজিং যদি অগ্রিম দেয় তাহলে এটা এটা ইয়ে না, সম্পদ না, এটা অ্যাসেট না? কোন একটা এক্সপেন্স কে যখন আপনি অগ্রিম দেবেন তখন সেটা তো আপনার জন্য অ্যাসেটই হবে। ইন্স্যুরেন্স যেমন একটা এক্সপেন্ডিচার, বাট ইন্স্যুরেন্সটা যখন আপনি প্রিপেইড করে দিবেন তাহলে প্রিপেইড এক্সপেন্সটা আপনার জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের টার্মস গুলো আমরা যখন পড়বো তখন বলবো এগুলো আমি কেন আপনাদেরকে ডিসকাস করছি, বিকজ হচ্ছে আপনাদের এখানে অনেক ধরনের, আপনারা হচ্ছে যে অনেকে হচ্ছে কমার্স থেকে এসেছে, অনেকে সায়েন্স, অনেকে আর্টস, তো সবগুলিকে মানে একই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা একটু বেশি জানেন তারা হচ্ছে যে এখন একটু কম বুঝতে হবে, আর যারা বুঝেন না তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে হেল্প করতে হবে যাতে করে তারা অ্যাটলিস্ট মিনিমামটা বুঝতে পারে। মানে বিগিনার এবং অ্যাডভান্স দুই ধরনের গ্রুপের সমন্বয়ের কারণে ইট ইজ গেটিং ভেরি চ্যালেঞ্জিং ফর মি, যে একত্রে বলতে গেলে আসলে যারা বুঝতে পারছে না তাদের জন্য আরো বেশি টাফ হয়ে যাবে জিনিসটা। তো যে কারণে আপাতত যতটুকু বোঝাচ্ছি, যতটুকু বলতেছি আমরা ওই অতটুকুই বোঝার চেষ্টা করি। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ইনক্রিজ এন্ড ডিক্রিজটা বুঝতে পারলাম, যে কোন ধরনের অ্যাকাউন্ট গুলি ইনক্রিজ করলে কি হবে, কোন ধরনের অ্যাকাউন্ট গুলি ডিক্রিজ করলে কি হবে। এই জিনিসটা বুঝলেই হচ্ছে যে আমাদের জন্য হচ্ছে পরবর্তী যে আমরা যে এখন জার্নাল করবো এই জিনিসটা একেবারে ইজি হয়ে যাবে, বিকজ আমরা এখন দেখে বুঝতে পারবো যে কোনটা ইনক্রিজ করলো কোনটা ডিক্রিজ করলো, আমরা সাথে সাথে জার্নাল এন্ট্রিটা দিতে পারবো। জার্নাল এন্ট্রি বলা হচ্ছে স্টেপস ইন দি রেকর্ডিং প্রসেসে। প্রথম বলা হচ্ছে অ্যানালাইজ ইচ ট্রানজাকশন, যে ট্রানজাকশন অ্যানালিসিস করতে হবে বেসড অন এটা কোন কোন অ্যাকাউন্টকে ইম্প্যাক্ট করতেছে সেটা অ্যানালিসিস করা। আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসেট অ্যাকাউন্টকে ইনফ্লুয়েন্স করলো নাকি লায়াবিলিটিজ অ্যাকাউন্টকে ইম্প্যাক্ট করলো, নাকি অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ, নাকি অ্যাসেট এন্ড ওনার্স ইকুইটি। প্রথম আমরা একটা পার্টিকুলার ট্রানজাকশনকে অ্যানালাইসিস করবো বেসড অন ইটস ইম্প্যাক্ট অন পার্টিকুলার অ্যাকাউন্ট, স্পেসিফিক অ্যাকাউন্ট। দেন হচ্ছে সেটাকে আমরা জার্নাল করবো। জার্নাল করা মানে হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার অ্যাটলিস্ট ওয়ান অ্যাকাউন্টকে আমরা ডেবিট করবো, অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করবো বাই দি সেম অ্যামাউন্ট। জার্নাল করার পরবর্তী কাজ হচ্ছে লেজার করা। লেজার যখন করবো তখন আমরা বুঝবো জার্নালকে বলা হচ্ছে ইজ এ বুক অফ অর্ডিনারি, মানে হচ্ছে যে কোন একটা রেকর্ডিং প্রসেস বিগিনস উইথ জার্নালাইজিং এ পার্টিকুলার ট্রানজাকশন। কোনো কারণে আপনি যদি জার্নাল করতে মিস করেন তাহলে পরবর্তী অ্যাকাউন্টিং এর আর কোথাও এটার কোনো ইম্প্যাক্ট দেখানো যাবে না, মানে এটা মিস হয়ে যাচ্ছে। তো যে কারণে জার্নালটা হচ্ছে একেবারে এটা একেবারে আদি, মানে ইটস লাইক ইউর আইডি নাম্বার। আপনারা যখন এনরোলমেন্ট করেছেন আপনাদের সবার আইডি নাম্বার আছে, ওই আইডি নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হচ্ছে, ওইটা দিয়ে রেজাল্ট তৈরি করা হচ্ছে, ওইটা দিয়ে আপনাদেরকে ডিগ্রি প্রোভাইড করা হচ্ছে। কোনো কারণে যদি কারো এনরোলমেন্ট না হয় তাহলে তো সে পরবর্তী কাজগুলিতে তাকে দেখা যাবে। ঠিক একইভাবে ট্রানজাকশনস গুলি যখন জার্নাল করা হবে তাহলে জার্নাল থেকে লেজার হবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হবে,
ট্রায়াল ব্যালেন্স থেকে বিভিন্ন স্টেটমেন্টস তৈরি করা হবে। বাট জার্নাল করতে গিয়ে যদি আমি মিস করি, মানে জার্নালে যদি না হয়, তাহলে এটা পরবর্তীতে আর কোথাও এটা অ্যাকাউন্টিং প্রসেসে এটাকে আর কোথাও ইম্প্যাক্ট করা যাবে না, এটাকে ইট উইল নট বি ভিজিবল টু এনিহোয়ার। তো বলা হচ্ছে জার্নাল বেসিকলি ইজ chronologically records the accounting events. Chronologically মানে হচ্ছে যে ইন এ টাইমলি ম্যানার, যে ধরেন chronologically মানে হচ্ছে যেটা আজকে 1 তারিখ হয়েছে, 1 তারিখের প্রথম আগে জার্নাল হবে, তারপর 2 তারিখ, তারপর 3 তারিখ, তারপর 4 তারিখ। জার্নাল এমন হবে না যে 1 তারিখে একবার জার্নাল করলেন, 5 তারিখে করলেন, আবার 3 তারিখে করলেন, আবার 2 তারিখে করলেন, এইভাবে না, chronological fashion মানে ইন এ টাইমলি ম্যানারে জার্নাল করতে হয়। ডিসক্লোজ দি কমপ্লিট ইফেক্টস অফ এ ট্রানজাকশন, যে আমরা জার্নাল দেখে বুঝতে ট্রানজাকশনের ইম্প্যাক্টটা জার্নালে রিপ্রেজেন্ট করবে যে এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোন কোন আইটেমস কে ডেবিট এবং ক্রেডিট করেছে। প্রোভাইডস chronological records and helps to prevent or locate errors because the debits and credit amounts can be easily compared. আচ্ছা, এটা হচ্ছে জার্নালের একটা পার্টিকুলার ফর্ম, যে ফিগারটা আমাদের কেমন হবে জার্নাল করার সময়, উপর লেখা থাকবে জেনারেল জার্নাল, তার পাশে হচ্ছে যে ডেট, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন থাকবে, রেফারেন্স ঘরটা রেফারেন্সে থাকবে, বাট কোনো রেফারেন্স লেখার দরকার নাই আপাতত, ডেবিটস এন্ড ক্রেডিট, এই ধরনের স্টাইলটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মানে জার্নাল আমরা করব, লেজার করব, ট্রায়াল ব্যালেন্স করব, বিভিন্ন রকম স্টেটমেন্ট করব, প্রত্যেকটা স্টেটমেন্টস গুলার বা জার্নাল গুলার যে পার্টিকুলার ফিগার আছে মানে ফর্মটা, এই ফর্মটা আপনাদেরকে অবশ্যই এক্স্যাক্টলি ফলো করতে হবে, নিজের মতো করে করলে হবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, জার্নালের স্টাইলটা কেমন। আচ্ছা, তাহলে আমরা একটা জার্নাল দেখি। একটা মিনিট। এটা হচ্ছে আপনাদের বইয়ের প্রবলেম নাম্বার 21A, বইতে পাবেন প্রবলেম নাম্বার 21A। আমরা হচ্ছে একটা পার্টিকুলার ম্যাথস দেখে মানে জার্নালটা শুরু করব। আপনারা বইতে দেখেন, প্লিজ ওপেন ইউর বুক, এবং এটা পেজ নাম্বার হচ্ছে আমার বইয়ে হচ্ছে 63, পেজ নাম্বার 63, হলস ডিস্ক গলফ কোর্স। আপনারা পেলে আমাকে জানান। স্যার পাইছেন? স্যার পাইছি। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, Hall's Disc Golf Course was opened on March 1 by an Ian Walsh. The following selected events and transactions occurred during March. মার্চ মাসে হল ডিস্ক গলফ কোর্স নাম শুনে কি মনে হচ্ছে, এটা কি ধরনের কোম্পানি? নাম শুনে কি মনে হচ্ছে? স্যার স্পোর্টস। হচ্ছে একটা স্পোর্টস কোম্পানি, মেবি এটা মনে হচ্ছে যে নাম শুনে মনে হচ্ছে এটা গলফ, যে গলফ একটা কি, গলফ জিনিসটা কি? স্যার একটা খেলা। স্যার একটা হ্যাঁ। বল থাকে, এই বলটারে আর কি স্যার জোরে আর কি বাড়ি দেয়। আচ্ছা, ওইটা হচ্ছে কিভাবে খেলে সেটা বলতেছেন। গলফ হচ্ছে একটা স্পোর্টস এর নাম। তো এই হলটিস গলফ কোর্স হচ্ছে মেবি একটা স্পোর্টস কোম্পানি, যে হচ্ছে গলফ খেলার একটা সার্ভিসটা প্রোভাইড করে, স্পোর্টস ক্লাব আর কি। হলটিস গলফ কোর্স ওয়াজ ওপেন অন মার্চ 1, বলা হচ্ছে যে গত এই মার্চ মাসে সে এতগুলি ট্রানজাকশন করেছে, এই ট্রানজাকশন গুলি আমাদেরকে দিয়েছে। তারপর লাস্টে কি বলছে যে ইনস্ট্রাকশন হচ্ছে জার্নালাইজ দি মার্চ ট্রানজাকশন। এই মার্চ মাসে যে ট্রানজাকশন গুলি হয়েছে রেকর্ডিং প্রসেসে আমাদেরকে ফার্স্ট কাজটা করতে বলছে তুমি এই ট্রানজাকশন গুলিকে জার্নালাইজ করো, শুধুমাত্র জার্নাল করো। তো এখানে কি লিখে আছে দেখেন, লিখে আছে হল ডিস্ক গলফ ইউজেস দি ফলোইং অ্যাকাউন্টস। তারা কি কি অ্যাকাউন্ট মেনটেন করে সেই নামগুলি আমাদেরকে দিয়ে দিয়েছে। কি কি অ্যাকাউন্ট? ক্যাশ, প্রিপেড, ইন্স্যুরেন্স, ল্যান্ড, বিল্ডিংস, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, unearned service revenue, owner's capital, owner's drawings, service revenue, advertising expense, salary and wage expense. ওরা হচ্ছে কি কি নামে তাদের অ্যাকাউন্টস গুলি মেনটেন করে সেই নামগুলিও দিয়ে দিয়েছে। তার মানে এটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, নিজের থেকে আমাদেরকে কোনো নাম মেক করতে হবে না। ওরা যে অ্যাকাউন্টস গুলি দিয়েছে ওদের ট্রানজাকশন গুলি অবশ্যই ডেফিনেটলি এই অ্যাকাউন্টস নেম গুলোর মধ্যে বিলং করবে ট্রানজাকশন গুলো। আচ্ছা, তো প্রথম
আমরা দেখি ওরা প্রথম ট্রানজাকশনটা কি ছিল। আমরা এখন শুধুমাত্র জার্নাল করছি। জার্নাল কিভাবে করে আমরা দেখি। মার্চ 1 লিখছে ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন দি বিজনেস। তাহলে ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন দি বিজনেস। আপনারা যারা হচ্ছে যে কমার্স, সায়েন্স এন্ড আর্টস যারা, তারা হচ্ছে যে একটু কোঅপারেট করবেন যাতে করে আপনারা ক্লিয়ার হন। আর যারা ক্লিয়ার আছেন তারা তাদেরকে একটু সহায়তা করবেন, যারা পাচ্ছেন না তাদেরকে একটু কথা বলার সুযোগ দিব আর কি। খুবই ইজি। ইনভেস্টেড স্যার এখানে ক্যাশ 20,000 Cash আর owners বাড়তেছে আর ক্যাপিটালটা capital ইনক্রিজ বাড়তেছে। হয়েছে। ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন দি বিজনেস। আমাদেরকে প্রথম আগে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বুঝতে হবে যে এই ট্রানজাকশনে অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় কোথায় ইমপ্যাক্ট করেছে বলেন তো। স্যার ক্যাশ এবং ওনার্স ক্যাপিটাল। ক্যাশ আর ওনার্স ক্যাপিটাল। ক্যাশ এবং ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এটাকে জার্নাল করতে গিয়ে বুঝতে হবে যে আমার ক্যাশটাকে ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো, ওনার্স ক্যাপিটালটাকে ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো। বেসড অন দ্যাট আমি হচ্ছে একটা পার্টিকুলার অ্যাকাউন্টে ডেবিট করব আর একটা পার্টিকুলার অ্যাকাউন্টে ক্রেডিট করব। এটার মাধ্যমেই হচ্ছে যে আমার জার্নাল এন্ট্রি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, জার্নাল এন্ট্রি শুরু করার আগে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন। এই যে আমি যে একটা ঘর রাখলাম, যে একটা ফিগার রাখলাম, যে জার্নাল ডেট, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এই জিনিসটা আপনারা যাতে ভুল না করেন, মানে এইভাবেই যাতে এরকম থাকে। এই জিনিসটা এই জার্নালের জন্য আমরা এই ফিগারটা জার্নাল যেভাবে লিখছি জার্নাল লিখতে হবে। ডেট, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এই জিনিসটা আপনারা এই ফিগারটা প্রথমে মেক শিওর করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা প্রথম জার্নালে তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম জার্নালটা আমরা কিভাবে জার্নালাইজ করতে পারি? আমাদের ক্যাশ $20,000, হ্যাঁ ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল Owners অ্যাকাউন্ট capital ক্রেডিট। ক্রেডিট। অ্যাকাউন্ট কিছু বলার দরকার নাই। ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট, এতটুকু। অ্যাকাউন্ট কিছু দরকার নেই। আমি ক্যাশ ডেবিট দিয়েছি এই জন্য বিকজ আমরা একটু আগে পড়েছি অ্যাসেট, ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট টাইপের অ্যাকাউন্টস, এবং ক্যাশ সহ সব ধরনের অ্যাকাউন্টস, অ্যাসেট অ্যাকাউন্ট যখন ইনক্রিজ করে তখন সেটা ডেবিট হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে $20,000 ক্যাশ ইনক্রিজ করেছে, তাহলে ডেফিনেটলি ডেবিট হবে। আমরা ওনার্স ক্যাপিটাল নামক একটা অ্যাকাউন্ট শুনেছিলাম যে এটা যখন ইনক্রিজ করে তখন সেটা হবে হচ্ছে কি ডেবিট নাকি ক্রেডিট? অবশ্যই এটা ক্রেডিট। ওনার্স ক্যাপিটাল যখন ইনক্রিজ করে তখন এটা ক্রেডিট, আর যখন ডিক্রিজ করে তখন আমরা বলছিলাম ডেবিট। তার মানে আমার এখানে ওনার্স ক্যাপিটাল ইনক্রিজ করেছে, ক্যাশও ইনক্রিজ করেছে, তাহলে আমাদেরকে সবসময় আগে ডেবিটটা প্রথম বলতে হবে। ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট। এটা হচ্ছে যে আমাদের প্রথম ট্রানজাকশন। দিস ইজ হাউ উই ক্যান ডু দি রেকর্ডিং। তাহলে আমাদের প্রথম ট্রানজাকশনে আমরা এটা লিখলাম। আচ্ছা, এই যে ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট, এটা আমাদের প্রথম। আবার এখানে হচ্ছে যে আমরা ডেবিট ক্রেডিট লিখলাম, আর এখানে লিখার স্টাইলটা একটু দেখেন আপনারা ভালোভাবে জুম করে, যে ক্যাশ থেকে ওনার্স ক্যাপিটালে যে ডেবিট ক্রেডিট করলাম, ওনার্স ক্যাপিটালের অ্যালাইনমেন্টটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। ক্যাশের নিচে না দিয়ে ক্যাশ থেকে একটু একটা স্পেস দিয়ে ওনার্স ক্যাপিটালটা লিখেছি। বুঝতে পেরেছেন? এই জিনিসটা যাতে থাকে, মানে ক্যাশের নিচে না দিয়ে আমি ওনার্স ক্যাপিটালটাকে একটু একপাশে, একটু ডান পাশে একটু মুভ করে দিলাম। আর এখানে নিচে আমি একটা এক্সপ্লেনেশন দিলাম, ওনার্স ইনভেস্টমেন্ট ইন দি বিজনেস। আমি তখন তাহলে আমাকে আর ম্যাথটা মানে কোশ্চেনটা ট্রানজাকশনটা দেখতে হচ্ছে না, আমি এখানে দেখে বুঝতে পারতেছি যে ওনার্স ইনভেস্ট করছে, ওনার্স ইনভেস্টমেন্ট ইন দি বিজনেস। তাহলে আমাদের প্রথম ট্রানজাকশন ডান। এটা নিয়ে কোনো কথা আছে? স্যার এখানে যে শাড়িগুলা দেওয়া হয়েছে স্যার, যেমন একটা ট্রানজাকশনের মধ্যে স্যার 3টা শাড়ি দিছে। না, এটা আপনার স্কেলিং এ লাগবে না। এখানে আপনি শুধুমাত্র একটা বক্স ওকে করবেন, স্যার। মানে একটা পার্টিকুলার রোলের মধ্যে ক্যাশ, তারপর হচ্ছে ওনার্স ক্যাপিটাল হচ্ছে জাস্ট একটু ডান পাশে অ্যালাইনমেন্টটা করে দিয়েই হচ্ছে আপনি লিখেছেন। আমি এখানে তো একটা এক্সেলের কারণে এখানে আপনার এতগুলি ঘর লাগতেছে। ওকে স্যার। বুঝতে পেরেছেন? ডেটের কলামে ডেটটা দিয়ে দিবেন, ক্যাশ, ওনার্স ক্যাপিটাল, ডেবিট, ক্রেডিট ফিগারটা প্রপারলি দিবেন। আচ্ছা, নেক্সট ট্রানজাকশন বলা হচ্ছে পারচেসড রেইনবো গল্ফ ল্যান্ড ফর $15,000 ক্যাশ। The price consists of land 12,000, shed 2,000 and equipment 1,000. Make one compound entry. এটা পরে কি মনে হচ্ছে কি বলছে বলেন তো ট্রানজাকশনটাতে? স্যার এখানে রেন্ট Cash. এক্সপেন্সটা ডেবিট হবে আর ক্যাশটা না, ক্রেডিট। কি ডেবিট ক্রেডিট পরে?
আগে ট্রানজাকশনটা কি বলছে? ক্যাশ ডিক্রিজ হবে স্যার। না, ডিক্রিজ না, মানে সে কি করছে, এই কোম্পানিটা কি করছে, পারচেজ রেইনবো গার্লফ্রেন্ড ফর $15,000 ক্যাশ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আর ল্যান্ড আর হচ্ছে শেয়ার আর ল্যান্ড ক্রয় করছে ইকুইপমেন্ট $15,000 দিয়ে, যেখানে হুম। ল্যান্ড ক্রয় করছে $12,000 আচ্ছা ডলার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইকুইপমেন্ট এবং বিভিন্ন খরচ হয়েছে $2,000 এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে ওই গলফ কোম্পানিটা একটা গলফ ল্যান্ড কিনেছে, যার মধ্যে সে আবার ব্রেকডাউন দিয়েছে গলফ ল্যান্ডের মধ্যে ল্যান্ড প্রপার্টিজ এর দাম কত, শেডের দাম কত, ইকুইপমেন্টের দাম কত। এখন এটাকে আমাদেরকে বলছে একটা কম্পাউন্ড এন্ট্রি দিতে, তাহলে এটাকে আমরা কিভাবে রেকর্ড করতে পারি? প্রথম আগে বলি যে এটা হিসাব সমীকরণে কোথায় কোথায় ইমপ্যাক্ট করেছে আগে সেটা আমাদেরকে জানতে হবে। কোথায় কোথায় ইমপ্যাক্ট করেছে বলেন তো? স্যার এক্সপেন্স আর ক্যাশ। হিসাব সমীকরণ আমাদেরকে এটা একটা পার্টিকুলার মানে তিন ধরনের অ্যাসেট আইটেমকে ইনক্রিজ করেছে আর আরেক ধরনের একটা অ্যাসেট আইটেমকে ডিক্রিজ করেছে। এটা লায়াবিলিটিস বা ওনার সিকিউরিটিকে ইনফ্লুয়েন্স করে না। তিন ধরনের অ্যাসেট আইটেম বলতেছি বিকজ এই জন্য ওরা স্পেসিফিকলি ব্রেকডাউন করে দিয়েছে, ল্যান্ড, শেড এন্ড ইকুইপমেন্ট। এখন আমাদেরকে একটু জাস্ট জিনিসটা দেখতে হবে যে এখানে ওরা শেড নামক কোনো অ্যাকাউন্ট কিন্তু মেনটেন করে না, ল্যান্ড নামক একটা অ্যাকাউন্ট আমরা পেয়েছি, ইকুইপমেন্ট নামক একটা অ্যাকাউন্ট পেয়েছি, বিকজ আমাদেরকে ওদের মতো করে অ্যাকাউন্ট গুলো লিখতে হবে। তো শেডটাকে আমরা হচ্ছে বিল্ডিংস নামক নাম দিয়ে চালাই দিব, ল্যান্ড, বিল্ডিংস এন্ড ইকুইপমেন্ট। তাহলে এগুলা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? ডেবিট। ডেবিট, বিকজ এই তিন ধরনের অ্যাসেট আমার ইনক্রিজ করেছে। তাহলে কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে? ক্যাশ। ক্যাশ। কেন ক্রেডিট হলো ক্যাশটা? ক্যাশ কমে গেছে স্যার। ক্যাশ বিকজ ডিক্রিজ হবে। ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট আইটেম, এটা ইনক্রিজ না করে ডিক্রিজ করেছে, যে কারণে ক্যাশটা ক্রেডিট হলো। আর বাকি তিনটা অ্যাসেট আইটেম ইনক্রিজ করেছে, যে কারণে আমাদেরকে ডেবিট হলো। ডেবিট, সাম অফ ডেবিটস এন্ড সাম অফ ক্রেডিটস প্রত্যেকটা পার্টিকুলার ট্রানজাকশনে উইল রিমেইন সেম। এটাকে আমরা বলছিলাম ডবল এন্ট্রি সিস্টেম। এটা এমন হইতো না যে আপনার ডেবিট হচ্ছে $13,000, ক্রেডিট হচ্ছে $15,000, এমন হবে না। ডেবিট এবং ক্রেডিট হচ্ছে সবসময় সমান। ল্যান্ড, বিলিংস, ইকুইপমেন্ট $15,000, ঠিক একভাবে ক্রেডিট অ্যামাউন্টও সেম, ক্যাশ $15,000। এক্সপ্লেনেশনে কি বললাম? বললাম পারচেজ অফ ল্যান্ড, শেড এন্ড ইকুইপমেন্ট ফর ক্যাশ। এই ছোট একটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই ট্রানজাকশনটা আপনারা সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে। নেক্সট বলা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ $900। এটা বলেন, আপনারা বলেন কি করবো? পেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ $900 5 তারিখে, মার্চ স্যার মাসের এখানে 5 তারিখ। ক্যাশ দিয়ে স্যার এক্সপেন্ডিচারটা হুম। এক্সপেন্ডিচারটা স্যার এখানে স্যার $600 দিয়েছেন স্যার। হুম হুম, কি বলবো, কত কি হবে এটা? তারা এক্সপেন্ডিচার ডেবিট আর ক্যাশটা ক্রেডিট। স্যার এখানে ক্যাশটা কমতেছে। এক্সপেন্ডিচার ডেবিট বলতে হবে না, আপনাকে অ্যাকাউন্টের নাম প্রপারলি স্যার বলতে এখানে হবে। ক্যাশটা কমতেছে আর এক্সপেন্ডিচারটা বাড়ছে। স্যার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার নামও কোনো অ্যাকাউন্ট নাই, এই কোম্পানি মেনটেন করে হচ্ছে যে অ্যাডভার্ট এক্সপেন্স হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে আপনি নিজের মতো করে অ্যাকাউন্ট বললে হবে না। যখন কোম্পানি তার অ্যাকাউন্ট গুলো মেনশন করবে কোশ্চেনের মধ্যে, তখন আমাদেরকে ওর অ্যাকাউন্ট নেমটাই ফলো করতে হবে। তার মানে হচ্ছে যে তার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামক একটা অ্যাকাউন্ট বেড়ে গিয়েছে, মানে এক্সপেন্ডিচার যখন বেড়ে যাবে, এটা যে কোনো টাইপের হোক, অ্যাডভার্টাইজিং হোক, স্যালারিজ হোক, আমরা বলছিলাম সবসময় সেটা ডেবিট হবে। আর ক্যাশ নামক একটা অ্যাসেট কমে গিয়েছে, সো দেয়ারফর ক্যাশটা ক্রেডিট হয়েছে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমি এক্সপ্লেনেশন দিলাম কি, পেমেন্ট অফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, শেষ। আচ্ছা, নেক্সট ট্রানজাকশন কি ছিল বলেন তো, একজন বলেন তো কি লিখছে এখানে? 6 তারিখে কি ট্রানজাকশন হয়েছে? 6 তারিখের ট্রানজাকশন কি? পেইড ক্যাশ একজন বলেন। 1 year insurance policy. পেইড ক্যাশ $600 ফর এ 1 year ইন্স্যুরেন্স পলিসি। জিনিসটা কি? এটা কি করছে ওরা? স্যার এখানে ক্যাশ দিয়ে স্যার ইন্স্যুরেন্স করছে স্যার, ইন্স্যুরেন্সটা এখানে এক্স্যাক্টলি, হ্যাঁ। বাড়ছে আর ক্যাশটা কমতেছে। ইন্স্যুরেন্স পলিসিটা কোম্পানির জন্য কি? এটা কি এক্সপেন্ডিচার নাকি অ্যাসেট? এটা একটা অ্যাসেট হতে পারে স্যার, অ্যাসেট কারণ এটা অগ্রিম প্রিপেইড। হ্যাঁ, এটা স্যার পেইড ক্যাশ কোম্পানি স্যার $600 দিচ্ছে স্যার, ফর, উড়ে দিচ্ছে। শুনেন আমি বলি, পেইড ক্যাশ $600 ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আমার কোম্পানির জন্য, কোম্পানি তার বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স করতে হয়।
তো এই ইন্স্যুরেন্সটা হচ্ছে কোম্পানির জন্য একটা এক্সপেন্ডিচার, বাট সে বলছে পেইড ক্যাশ $600 ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি, আগামী 1 বছরের জন্য সে $600 দিয়ে দিয়েছে, মানে সে একটা এক্সপেন্স কে অগ্রিম দিয়ে দিয়েছে। প্রিপেড, এটাকে বলছে প্রিপেড এক্সপেন্স, যে আমি যে এক্সপেন্ডিচারটা করব সেটা আমি অগ্রিম দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি এখন আমাকে আগামী 1 বছরের জন্য ইন্স্যুরেন্স কভার দিতে বাধ্য থাকবে, মানে এটা আমার জন্য এখন ওই এক্সপেন্সটাই আমার জন্য টার্ন আউট টু বি অ্যাসেট, যেন এটাকে বলা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড, আপনি যখন গ্রামীণ ফোন থেকে 100 টাকার কার্ড নিয়ে নেবেন তখন এটা হচ্ছে আপনার জন্য একটা প্রিপেড কার্ড। নাও গ্রামীণ ফোন ইজ লায়েবল টু গিভ ইউ যে 100 টাকা ইকুইভ্যালেন্ট টক টাইম আপনাকে দিতে সে বাধ্য থাকবে। গ্রামীণ ফোন যদি এখন দুপ করে বন্ধ করে দেয় তাহলে আপনার টাকাটা তাকে রিফান্ড করতে হবে। তার মানে এটা আপনার জন্য একটা এক্সপেন্ডিচার, টক টাইম খরচ করা, কথা বলা মোবাইলে, বাট আপনি যখন খরচটাকে অগ্রিম নিয়ে করে ফেলেছেন যে আগামী 1 বছরের জন্য আমি টাকা নিয়ে নিয়েছি, গ্রামীণ ফোনকে টাকা দিয়ে দিয়েছি, প্রিপেড এক্সপেন্স, তাহলে এটা আমার জন্য একটা অ্যাসেট হয়ে যাচ্ছে। তাহলে ইন্স্যুরেন্সটা এরকম একটা প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্সটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, মানে আমার প্রিপেড ইন্স্যুরেন্স নামক একটা অ্যাসেট ইনক্রিজ করলো আর ডিক্রিজ করলো কি ক্যাশ নামক একটা অ্যাসেট ডিক্রিজ করেছে। তো এটাকে বলা হচ্ছে যে তাহলে আমার ট্রানজাকশন জার্নাল এন্ট্রি কি হবে বলেন তো? প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাসেটটা কোন সেটা বুঝি না, এটা একটু বুঝি নাই স্যার এখানে বললেন না যে প্রিপেড ইন্স্যুরেন্স স্যার এখানে হচ্ছে অ্যাসেট, সো Exactly. কেন স্যার আরেকবার একটু স্যার বলবেন। ও মানে প্রিপেড ইন্স্যুরেন্সটা কেন অ্যাসেট বলছেন জিজ্ঞেস করছেন জি, স্যার। আমাকে? ও আচ্ছা, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স তো হচ্ছে আমাদের জন্য একটা এক্সপেন্ডিচার, মোবাইলের টক টাইমের মতো, যে আমি যখন মোবাইলে কথা বলবো তাহলে আমি গ্রামীণ ফোনকে তো একটা এক্সপেন্ডিচার দিতে হবে। ঠিক একইভাবে আমার বিজনেস করার জন্য আমাকে ইন্স্যুরেন্স করতে হয়, ডিফারেন্ট টাইপ ইন্স্যুরেন্স, লাইক কি ধরনের ইন্স্যুরেন্স হয়, ফায়ার ইন্স্যুরেন্স হতে পারে, আপনাদের ডেলিভারি একটা প্রোডাক্ট যে যাচ্ছে শিপমেন্টের জন্য বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কাভারেজ থাকে। কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগে, পানিতে ডুবে যায়, প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্স করা থাকলে আপনার ওই প্রোডাক্টের যে ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি সেটার ইয়াটা পাবেন, কাভারেজটা পাবেন। অ্যাক্সিডেন্টাল বিভিন্ন রকম হ্যাজার্ড থেকে আপনাকে কাভারেজ দিচ্ছে যে আপনি সেফ, যে আপনার প্রোডাক্টটা আপনি নদী পথে যাচ্ছে বা সমুদ্র দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সমুদ্রে ডুবে গেল জাহাজটা, তাহলে আপনি যদি ওই প্রোডাক্টে ইন্স্যুরেন্স করতে তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ওইটার পেমেন্ট দিচ্ছে। এই ইন্স্যুরেন্সটা হচ্ছে আমার জন্য একটা এক্সপেন্ডিচার, বিকজ আমার তাকে প্রিমিয়াম দিতে হয়, সে আমাকে একটা কাভার দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, তার বদলে আমাকে থেকে সে একটা প্রিমিয়াম নিচ্ছে। তো কোম্পানির জন্য এটা একটা খরচ, কিন্তু এই খরচটা এখানে সে বলছে যে আগামী 1 বছরের জন্য সে ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম পে করেছে $600, তাহলে ওই পার্টিকুলার XYZ ইন্স্যুরেন্স কোম্পানিটা আগামী 1 বছর আপনাকে ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করবে, মানে কভারেজ প্রোভাইড করতে সে এখন বাধ্য থাকবে, বিকজ আপনাদের তাকে পেমেন্ট করে ফেলেছেন। তাই ওই জন্য এইটাকে বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স। এটা আমার জন্য এই এক্সপেন্ডিচারটা আমি খরচ করেছি, বাট আমি এখনো সেটা সার্ভিসটা আমি এখন অ্যাভেল করি নাই, ওই জন্য এটা আপনার জন্য হচ্ছে যে একটা অ্যাসেট। বোঝা গেছে? কোনো এক্সপেন্সকে যখন আপনি প্রিপেইড অগ্রিম খরচ করবেন তখন এক্সপেন্ডিচারটাকে বলা হয় এক্সপেন্ডিচার কনসিডারস অ্যাজ অ্যান অ্যাসেট। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার প্রিপেড না বলে কি অ্যাডভান্স ইন্স্যুরেন্স বলা যাবে না? না, আমরা প্রিপেইডে বলবো। কেন বলবো? বিকজ এখানে ওরা তো প্রিপেইড ইন্স্যুরেন্স নামক অ্যাকাউন্ট মেনটেন করতেছে, আপনি অ্যাডভান্স ইন্স্যুরেন্স বলতে হবে না। এই যে দেখেন ওরা কি ইন্স্যুরেন্স মানে কি অ্যাকাউন্ট মেনটেন করে, যে প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে আপনাকে এই টার্মটাই এক্স্যাক্টলি ইউজ করতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এক্সপ্লেনেশনটা আমরা দিলাম যে কি কেন এই এন্ট্রিটা দেওয়া হয়েছে। নেক্সট ট্রানজাকশন কি বলেছে? মার্চ 10 ট্রানজাকশনটা বলেন তো একজনে। Purchased golf disc and other equipment for $150 from Stevenson Company payable in 30 days. স্টিভেনসন কোম্পানি থেকে সে গলফ ডিস্ক এন্ড আদার ইকুইপমেন্ট কিনেছে $1050, বাট টাকাটা এখনো পেমেন্ট করে নাই, বলছে 30 দিন পর দিবে। তাহলে এটা হিসাব সমীকরণ আমাদের অ্যাকাউন্টিং কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার এখানে অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে ইকুইপমেন্ট লায়াবিলিটিস লায়াবিলিটিস স্যার ইনক্রিজ করবে। স্যার হ্যাঁ, এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক একটা লায়াবিলিটি ইনক্রিজ করবে, আর এদিকে স্যার আর কি অ্যাসেট বাড়বে স্যার, অ্যাসেট অ্যাসেটের নাম হচ্ছে বাড়বে। অ্যাসেট ইনক্রিজ ইকুইপমেন্ট নামক একটা অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট যে অ্যাকাউন্ট ওরা মেনটেন করে, ইকুইপমেন্ট নামক অ্যাকাউন্টটা আমাদের ইনক্রিজ করবে। এটা একটা অ্যাসেট, ইকুইপমেন্ট ইনক্রিজ করা মানে হচ্ছে যে আমি ইকুইপমেন্টকে অবশ্যই ডেবিট করতে হবে,
আবার লায়াবিলিটি নামক আরেকটা অ্যাকাউন্টস পেয়েবল নামক একটা লায়াবিলিটি ইনক্রিজ করবে। লায়াবিলিটি অ্যাকাউন্ট যখন ইনক্রিজ করবে তখন সেটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? ক্রেডিট। ক্রেডিট হবে। আর ক্যাশ ইনক্রিজ করছে ডেবিট হবে। তো আমরা তাহলে প্রথম আগে ডেবিট কে মেনশন করতে হবে আগে, আমরা ক্রেডিট কে আগে মেনশন করতে পারবো না, আমাদেরকে আগে মেনশন করতে হচ্ছে ডেবিট। তাহলে ইকুইপমেন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। স্যার এখানে ইকুইপমেন্টের সাথে স্যার গল্ফ ডিস্ক কিনছে না স্যার? যত কিছুই কিনুক আমাদেরকে ওদের অ্যাকাউন্ট নেমই হচ্ছে ইকুইপমেন্ট, গল্ফ ডিস্ক নামে কোনো অ্যাকাউন্ট তো নাই। তাহলে আমরা ওরা যে অ্যাকাউন্টটা মেনটেন করে যেভাবে লিখে আমাদেরকে ওইটা লিখতে হবে, মানে ওই পার্টিকুলার অ্যাকাউন্টটাই আমরা ফলো করবো। যে ইকুইপমেন্ট নামক একটা অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট মার্চ 18 ট্রানজাকশন বলছে রিসিভ $1100 ইন ক্যাশ ফর গলফ ফিস। যেটা হচ্ছে গলফ কোম্পানি, সে হচ্ছে যে গলফ সার্ভিস প্রোভাইড করে গলফ ফি আর্ন করেছে, মানে বলা হচ্ছে যে হলস রেকর্ডস গলফ ফিস অ্যাজ সার্ভিস রেভিনিউ। মানে গলফ খেলার জন্য যে মেম্বার থেকে সে ফি কালেক্ট করে, এটাই হচ্ছে তার রেভিনিউ মেইন সোর্স। গলফ প্লেগ্রাউন্ডে যে মেম্বার্স গুলি খেলে, মেম্বার্সরা তাকে সার্ভিস ফি প্রোভাইড করে, মানে আদারওয়াইজ সে খেলতে পারবে না। তাহলে এটা হচ্ছে তার ইনকাম আর্নিং সোর্স। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে যে হলস রেকর্ড গলফ ফিস অ্যাজ সার্ভিস রেভিনিউ। গলফ ফিস এটা হিসাব সমীকরণে কোথায় ইমপ্যাক্ট করলো বলেন তো? অ্যাকাউন্ট ট্রানজাকশন, অ্যাকাউন্ট ইকুয়েশনে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করেছে এই ট্রানজাকশনটা? স্যার ক্যাশ স্যার ক্যাশ আর সার্ভিস স্যার আইটা হবে স্যার দাই স্যার। হ্যাঁ এটা স্যার আনআর্ন। হ্যাঁ হ্যাঁ স্যার না, আনআর্ন তো এই ধরনের কিছু বলে নাই, বলছে রিসিভ $1100 ইন ক্যাশ ফর গলফ ফিস। গলফ ফি বাবদ মানে সে Yes, হচ্ছে sir. $1100 পেয়েছে। ক্যাশ ওকে ভাই, এটা ওকে ভাই। স্যার ওনার সিকিউরিটি আর অ্যাসেট দুইটাই পারবে। রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট। স্যার এখানে ক্যাশটা বাড়তেছে আর সার্ভিস রেভিনিউটা কমতেছে। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে যে আমার সার্ভিস আমার হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রিসিভ $1100 ক্যাশ ফর গলফ ফিস। তার মানে হচ্ছে যে আমার ক্যাশ পেয়েছি, ক্যাশ নামক আমার একটা অ্যাসেট ইনক্রিজ করলো, ক্যাশ ডেবিট। আর সার্ভিস রেভিনিউ নামক আরেকটা অ্যাকাউন্ট আমার ডেবিট মানে ইনক্রিজ করলো। রেভিনিউ অ্যাকাউন্ট যখন ইনক্রিজ করলো তখন সেটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? ক্রেডিট। ক্রেডিট হবে। ভেরি গুড। তার মানে হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমি তাহলে কি লিখবো, আমার এই ট্রানজাকশন জানার কি হচ্ছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। ভেরি গুড। ফর নেক্সট ট্রানজাকশন কি বলেন তো, একজন পড়েন তো। নেক্সট ট্রানজাকশন কি বলছে? নেক্সট ট্রানজাকশন খুব ইন্টারেস্টিং, বলছে সোল্ড 150 কুপন বুকস ফর $10 each. Each book contains 4 coupons that enable the holder to pay 1 round of disc golf. জিনিসটা কি বলছে বলেন তো, একটু বুঝে বলেন তো কি বলছে। বলেন তো কি বলছে এখানে এই ট্রানজাকশনটা, জিনিসটা কি? sold 150 coupon books for $10 each. Each book contains 4 coupons that enables the holder to play 1 round of disc golf. এটার মানে কি? মানে শুনে কি ধরনের আইডিয়া পাচ্ছেন আপনারা? স্যার 150টা কুপন এখানে বিক্রি করছে, unearned revenue $10 বোঝাচ্ছে। করে। সার্ভিসটা Exactly. দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে স্যার কুপন 150টা বিক্রি কুপন করছে বিক্রি কিন্তু তো করেছে। এখনো সার্ভিসটা দেয় নাই স্যার, এটা আনআর্নড। আর্ন সার্ভিস বলা হচ্ছে যে 150টা কুপন বিক্রি করছে যার প্রত্যেকটার দাম হচ্ছে $10 করে। তাহলে আমি আসলে কত ডলার আর্ন করলাম এখানে? 150টা কুপন, প্রত্যেকটা কুপন $10, তাহলে $1500 আমি হচ্ছে আর্ন করলাম। এবং বলছে each book contains 4 coupons that enables the holder to play 1 round of disc golf. মানে যাদের কাছে এই কুপনটা থাকবে তারা হচ্ছে যে ওই গলফ ডিস্ক কোম্পানি প্লেগ্রাউন্ডে গেলেই হচ্ছে তাকে মানে হচ্ছে সে হচ্ছে যে 1 রাউন্ড অফ ডিস্ক মানে 1 রাউন্ড সে গলফ খেলতে পারবে। তার মানে হচ্ছে গলফ ডিস্ক কোম্পানিটা অলরেডি এই কুপন গুলি সেল করে ফেলেছে $1,500। এখন যারা কুপন হোল্ডার আসবে, যখন আসবে তখন তারা কি সার্ভিস দিতে বাধ্য থাকবে নাকি বাধ্য থাকবে না? বাধ্য থাকবে। বাধ্য থাকবে। তার মানে এটা কি কোম্পানির জন্য অ্যাসেট নাকি লায়াবিলিটি? লায়াবিলিটি। লায়াবিলিটিস। তাহলে এই ট্রানজাকশনের মাধ্যমে কোথায় কোথায় অ্যাকাউন্ট ইমপ্যাক্ট করলো বলেন তো?
liability and cash. ক্যাশ নামক আমার একটা অ্যাসেট ইনক্রিজ করেছে আর Liability. Unearned revenue. এক্স্যাক্টলি Unearned আনআর্ন service রেভিনিউ। এই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ নামক একটা অ্যাকাউন্ট ওরা মেনটেন করে। আনআর্ন সার্ভিস মানে তারা হচ্ছে সার্ভিস রেভিনিউ এখন আর্ন সার্ভিস রেভিনিউ পেয়ে গেছে বাট হুইচ ইজ নট আর্ন, মানে এখন তারা সার্ভিস প্রোভাইড করে না। তাহলে এটা একটা কোম্পানির জন্য একটা লায়াবিলিটিস বৃদ্ধি করলো। তাহলে ক্যাশ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। আচ্ছা স্যার ট্রানজাকশনটা স্যার আবার বললে ভালো হবে স্যার, একটু বুঝাই বললে এটা আনআর্ন এটা কিভাবে হচ্ছে- বলে এটা স্যার বুঝি নাই। আর্ন বলতে বোঝাচ্ছে যে সে হচ্ছে কুপন সেল করেছে ওই গলফ কোম্পানিটা, যে প্রত্যেকটা কুপন যাদের কাছে থাকবে ওই কুপন হোল্ডারটা সে হচ্ছে যে ওই গলফ ক্লাবে গিয়ে 1 রাউন্ড অফ গলফ খেলতে পারবে। মানে এখন গলফ সে তো কুপন বিক্রি করে ফেলছে 150টা কুপন, $10 ইচ, মানে $1500 কুপন সে সেল করে ফেলেছে। কুপন হোল্ডাররা যে কোনো সময় আসতে পারে, ধরুন আগামী 1 মাসের মধ্যে যে কোনো সময় আসতে পারে। তাহলে যে কোনো সময় যখন আসতে পারবে তাকে তখন ওই গলফ কোম্পানি তাদেরকে সার্ভিস দিতে বাধ্য থাকবে, বিকজ তাদের হাতে কুপন আছে। তাহলে কিন্তু সে তো এখন টাকা পেয়ে গেছে, কিন্তু এখন তো কাউকে এখনো সার্ভিস প্রোভাইড করে নাই। তো যতক্ষণ পর্যন্ত সে সার্ভিস প্রোভাইড করে না ততক্ষণ পর্যন্ত এটা তার জন্য একটা লায়াবিলিটি। আবার এটা ক্যাশ ইনক্রিজ করেছে, কারণ $1,000 সে ক্যাশ কিন্তু পেয়ে গিয়েছে। তাহলে আমার ক্যাশ ইনক্রিজ করলো, ক্যাশটা ডেবিট। আর এটা হচ্ছে আনআর্ন বলছে এই জন্য যে যেহেতু এখনো সার্ভিস প্রোভাইড করা হয়নি, আমার সার্ভিস একটা আনআর্ন সার্ভিস রেভিনিউ ইনক্রিজ করেছে, মানে আমার একটা লায়াবিলিটি ইনক্রিজ করেছে, দ্যাটস ওয়াই লায়াবিলিটি ক্রেডিট। আর ক্যাশ নামক আমার একটা অ্যাসেট ইনক্রিজ করেছে, এই জন্য ক্যাশটাকে আমরা বলছি ডেবিট। বুঝা গেছে? জি স্যার। স্যার এখানে স্যার ইচ বুক কন্টেইনস 4 কুপনস, ওগুলা এটার ওগুলা কোনো আমার প্রভাব নাই না বোঝা দরকার স্যার? নেই। এখানে এটা আমার তো ইমপ্যাক্ট হলো, আমরা দেখতেছি যে আমার কত টাকা ক্যাশ পেয়েছি, 4 ওকে কুপনস স্যার, ওকে নাকি 10 স্যার, আমি কুপনস। এটা নিয়ে গেছিলাম স্যার। ঠিক আছে আচ্ছা। স্যার। হ্যাঁ, উইথড্র $800 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, এটার কোথায় ইমপ্যাক্ট করবে হিসাব সমীকরণে? উইথড্র $800 স্যার ক্যাশ ফর ওনার্স ড্রয়িং Sir, owner's এবং drawing. ক্যাশ। Drawing and Cash. cash. হ্যাঁ, কোনটা Cash. ডেবিট হবে? Cash Owner's debit, drawing টা হবে? owner's drawing credit. না, ঠিক করে Sorry, বলেন। sir. উইথড্র Cash, ক্যাশ ক্রেডিট আর স্যার $800 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আগে ডেবিটটা বলেন, ডেবিট কি হবে? ওনার্স ওনার্স কি এটা? ক্যাপিটাল? ওনার্স ড্রয়িং Owner's drawing. drawing. তো এটা পারবে হ্যাঁ, ওনার্স ড্রয়িং যখন ইনক্রিজ করে তখন কি ক্রেডিট হয় নাকি ডেবিট হয়? ডেবিট ডেবিট হয়। তাহলে ওনার্স ড্রয়িং ডেবিট, ক্যাশ আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, মার্চ 30 ট্রানজাকশন বলছে যে পেইড স্টিভেনসন কোম্পানি ইন ফুল, মানে স্টিভেনসন কোম্পানি থেকে কি নিয়েছিল মনে আছে? ওই যে এটা কোথায়, মার্চ 10 ট্রানজাকশনটা দেখেন, সে তারা $1050 স্টিভেনসন কোম্পানি থেকে অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে একটা জিনিস তারা নিয়েছিল, ইকুইপমেন্ট কিনেছিল, এখন তাকে ফুল পেমেন্ট করেছে। তাহলে এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় ইনফ্লুয়েন্স করলো, কাকে কাকে? স্যার অ্যাকাউন্টস পেয়েবল আর ক্যাশ। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল কি ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো? স্যার অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ আচ্ছা। করছে, যার কারণে ডেবিট এক্স্যাক্টলি। হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট যখন ডিক্রিজ করে তখন সেটা ক্রেডিট হয় নাকি ডেবিট হয়? স্যার লায়াবিলিটি অ্যাকাউন্টস যখন ডিক্রিজ করে তখন এটা স্যার ক্রেডিট হয়, ডেবিট হয়। হ্যাঁ, লায়াবিলিটিস এখন যখন ইনক্রিজ করে তখন সেটা ক্রেডিট হয়, লায়াবিলিটিস এখন যখন ডিক্রিজ করে তখন সেটা ডেবিট হয়। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর ক্যাশ নামক একটা অ্যাসেট অ্যাকাউন্ট কি হলো, ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো? স্যার ডিক্রিজ করলো, ডিক্রিজ করলো। তাহলে এখন ক্যাশটা কি হবে, ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। ভেরি গুড। নেক্সট ট্রানজাকশন, রিসিভ $2,700 ক্যাশ ফর গলফ ফিস। এটা কি হবে এই ট্রানজাকশনটা? এই জার্নাল এন্ট্রি কি হবে? স্যার ক্যাশ আর ওই এখানে রেভিনিউটা গোল্ফ রেভিনিউ দেওয়া আছে মনে হয়। সার্ভিস রেভিনিউ না? গলফ Sir, রেভিনিউ কোথায় পেয়েছেন? সার্ভিস রেভিনিউ, সরি, সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট হবে স্যার। Credit, cash debit. ক্রেডিট হবে। তার মানে হচ্ছে যে আমার ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট, এইটাই হচ্ছে টোটাল জার্নাল এন্ট্রি এই কোম্পানির, মানে পুরো মার্চ মাসে টোটাল জার্নাল এন্ট্রি হচ্ছে এগুলা। আর আমরা হচ্ছে এইভাবেই জার্নাল করলাম, ট্রানজাকশন গুলোকে রেকর্ড করলাম ফার্স্ট স্টেজে। আচ্ছা, তো এটা ছিল আমাদের জার্নালের কাজ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আর কয়েকটা প্র্যাকটিস করে দেন হচ্ছে আমরা দেখাবো কিভাবে জার্নাল থেকে লেজার করতে হয়, লেজারের পরবর্তী কি স্টেজ আছে সেটা আমরা দেখাবো। আচ্ছা, এখানে এখন আমাকে ফোন করা হয়েছে যে আপনাদের মনে হয় আপনাদের একটা ওয়েবিনার আছে, ঠিক না? আজকে একটা ওয়েবিনার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে আমাকে বলা হচ্ছে যে ওয়েবিনার জয়েন করার জন্য আপনাদের কাজকে একটু ছেড়ে দেওয়ার জন্য।
তো আপনারা হচ্ছে যে ওয়েবিনারটাতে জয়েন করেন। এখানে হচ্ছে যে আমাদের মনে হয় দুজন খুবই মার্কেটিং প্র্যাকটিশনার্স থাকবে, ওদের সাথে ওদের কথা শুনেন, তাহলে হচ্ছে আপনাদের আইডিয়া ডেভেলপ হবে যে মার্কেটিং ক্যারিয়ারটা কেমন হতে পারে। এই ধরনের একটা ওয়েবিনার হচ্ছে, আমিও জয়েন করব। তো যেই কারণে আমি হচ্ছে বাকি ক্লাসটা এক্সটেন্ড করতে পারছি না, আমাদের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে আজকের জন্য। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস হচ্ছে পরবর্তী আমাদের পরবর্তী যে স্টেপস গুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আর বাই দিস টাইম আপনারা হচ্ছে আপনাদের বইয়ের যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে সেগুলি ট্রানজাকশন গুলো একটু দেখে আসবেন, দেখবেন যে আপনি প্রত্যেকটা ট্রানজাকশন কি আপনার প্রপারলি জার্নাল করতে পারছেন কিনা। ঠিক আছে, বুঝা জি গেছে? স্যার। ওকে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।